আমার স্ত্রীর সঙ্গে মশাইয়ের কতদিনের আলাপ ছিল। মরে গেলে পড়িয়ে আসাটা যদি দরদের লক্ষণ হয়, সে দরদ একদিন আপনার ওপরও দেখাবো বই কি। কোন সাহসে 200 টাকার শাড়ি আপনি নষ্ট করে এলেন? এই খবরদার, খবরদার বলছি মশাই, আমার পরিবারের নাম মুখে আনলে না ভালো হবে না। যার জিনিস মানে মেয়ে মানুষের আবার জিনিস কিসের? বিয়ের সময় কন্যা যা পাই সবই তো স্বামীর। অনাদিবাবুর স্ত্রীকে শ্মশানে লইয়া যাইবার ভার চাপিল আমাদেরই ঘাড়ে। অবশ্য মৃত্যুটা এমনই হঠাৎই হইয়াছে, কিছু করবারও নাই। শুধু সার্টিফিকেটের জন্যই একজন ডাক্তারকে আনা হইল। ধ্রুবেশ বাবু খাট ও ফুল আনিতে গেলেন। সুবোধ নরভরে বাইকখানায় চাপিয়া বাহক জোগাড় করিতে ছুটিল। শুধুমাত্র ওই নিস্তব্ধ অন্ধকার রাত্রে একটি বাতি জ্বালাইয়া আমি মৃত্যুধর পাশে বসিয়া রহিলাম। অথচ বললে ভুল হবে না, তার সঙ্গে আমার সম্পর্ক এতটাও জোরালো নয় যে তার জন্য এতটা করার প্রয়োজন হলো। অবশ্য অনাদিবাবু উপস্থিত থাকলে ডাকবার প্রয়োজন হতো না আমাদের, তাতে কোনো সন্দেহ নেই। অফিসের কাজে দিন কয়েকের জন্য কোথায় যেন গিয়েছেন অনাদিবাবু, এইটুকুই শুনেছিলাম। তার ছোট ছোট দুটি ছেলে মেয়ে এবং গৃহিণীকে একাকিনী রেখে তিনি গিয়েছিলেন। না, কোনো অভিভাবক ছিল না তার সঙ্গে। শুধুমাত্র হাতাহাতি কাজের জন্য একটি আত্মীয়কে আনা হইয়াছিল। সেও খোঁজ লইবার প্রয়োজন বোধ করে নাই। মাঝখান হইতে ভদ্র মহিলা হঠাৎই মরিয়া বসিয়া যে পাড়ার সুন্দর লোককে বিপদে ফেলিবেন, এ কথা কবে কে ভাবিয়াছিল। রাত বোধ করি 12টার কাছাকাছি হবে। বিছানায় আশ্রয় লইয়াছি, অথচ ঘুম আসে নাই। এমন একটি মহময় মুহূর্তে সহসা পাশের বাড়ির গোলমেলে উঠিয়া বসিলাম। দেখিলাম অনাদিবাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলিতেছে। ছোট ছেলে মেয়েগুলি তার কান্না চড়িয়া দিয়েছে একসঙ্গে, এবং বাড়ির ঝিটা তার স্বরে ডাকাডাকি শুরু করিয়া দিয়েছে। চটিটা পায়ে গলাইয়াই বাহির হইতে গিয়ে দেখি মা ও কাকিমা আগেই প্রস্তুত। আমাকে দেখে বলিল, হ্যাঁ রে, ওদের কর্তা তো বিদেশে, গিন্নির যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে? আমি বলিলাম, হবে আর কি, মৃত্যু তো কারোর বিদেশ থেকে ফেরার অপেক্ষায় বসে থাকবে না বলো। এ কথা তো জোর দিয়ে বললাম বটে। এখন সমস্যা হলো একটাই, যে তাদের কোনো আত্মীয়কে আমরা চিনিও না যে ঘটা করিয়া শোক করিবার জন্য সংবাদ দিব। বাড়ির বাকি 3টি বাসিন্দা এই বিষয়ে কোনো সাহায্যই করিতে পারিল না। তবে বাসি মোড়া কি ফেলে রাখা যায়? এরপরে যে কি হলো তা আগেই বলেছি। ওই মরা আগলে আমি বসেই আছি ওই কালো অন্ধকার রাতে। ঘরের বাইরে দালানের মৃদু আলোকে দীর্ঘ ছায়া ফেলিয়া কাকিমা ছোট্ট ছেলেটাকে চাপড় মারিয়া মারিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছেন। অন্যদিকে বড় মেয়েটি যা একবারই চিৎকার করিয়াছিল, তারপর নিথর হয়ে মাটিতে বসিয়া রহিল। এই ভদ্র মহিলার মৃত্যু যে এমনই হঠাৎই হইল তা অত্যন্ত সন্দেহজনক। অবশ্য ডাক্তার বলিলেন হার্ট ফেলিয়ার। অবশ্য বেশি হাঙ্গামা থেকে এই ভালো। অনাদিবাবুর এই স্ত্রী যে দ্বিতীয় পক্ষ, এ খবর এতদিন জানতাম না, আজ জানলাম। সেটা বারবার বলিতেছিল, বাবুর প্রথম পেকের ওই মেয়ের কি শ্রীরামপুর নাকি ঋষি কোথায় শ্বশুর বাড়ি নয়, তেনাকে একবার খবর দিতে পারলে। হ্যাঁ, অবশ্য দিতে পারলে খারাপ কিছু হতো না, ভালোই হতো। তবে অত রাত 12টার সময় কে যাবে সেখানে? পাগলেও তো সেখানে যাওয়ার কথা বলবে না। হঠাৎ কি মনে করে ভদ্রমহিলার মুখের দিকে চাহিলাম, দেখিলাম সত্যই তো, বয়স তো তার খুব কমই বটে। অনাদিবাবুর চেয়ে অত্যন্ত ছোট। পাশের বাড়িতেই তিনি থাকতেন এতদিন, কিন্তু চোখ মেলে তাকাবার কোনো সৌভাগ্য হয়নি। ইতিমধ্যে ধ্রুবেশবাবু ফুলের মালার সঙ্গে ভালো মতো 2টি তোড়াও আনিয়া ফেলিয়াছিলেন। শিশিখানিক সুগন্ধি এবং 1 থান সিন্দুরও আনতে ভোলেন নাই। দেরি করেছে বলতো ওই সুবোধটা। আর শেষে শাড়ির কথাটা তিনিই মনে করিয়ে দিলেন, আর একগাল হেসে বললেন, বলি নতুন কাপড় পরার রীতি বোধহয় ঘুচল রে। এবার সে প্রথা ঘুচল। জ্যান্ত মানুষ সে কাপড় পরতে পারছে না, মরা কি পরবে? এই ধ্রুবেশবাবুকে বরাবরই শ্রদ্ধা করে এসেছি, তবে আজকের এই মুহূর্তে এই হাসিটা কেমন জানি আমার ভালো লাগলো না।
কিছুটা বিরক্তভাবেই বললাম, তা এরকমভাবে শাড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া যায় না ধ্রুবেশবাবু। তিনি বললেন, যায় না বললে করছো কি বাছা? তবে দেখো গিয়া চেলে টেলে কিছু পাও নাকি। অনেকে তো বউ মরলে চেলে টেলি দিয়েই শখ করে, তবে যার বউ তিনি তো হাওয়া। এ যেন কার সাধ্য কে করে, খোলা কেটে বামুন মরে। বুঝতেই পারলাম কাজ করিতে করিতে ধ্রুবেশবাবুর মাথাটা ঠিক নাই। মাকে ডাকিয়া বলিলাম, মা, সেটাকে বলো তো বাক্স খুলে একখানা ভালো শাড়ি বার করে দিতে। ঝিটা প্রথম ভয় খাচ্ছিল, তবে আমার এক ধমকে বলল, আগে বাবু বাবু জানতে পারলে আমাকে আর রক্ষে রাখবেননি। অবশেষে সে রাজি হলো। মৃতদেহর আঁচলটি থেকে চাবিটি খুলে নিলাম। সে কোনো আপত্তিও করল না। পাওয়া গেছে, পাওয়া গেছে তার সেই বিয়ের লাল টকটকে শাড়িটা। সেই শাড়ি পরেই এই ঘরে প্রবেশ করেছিল সে প্রথম। এই শাড়ি পরেই ঠিক যেমন করে সে ঘরে প্রবেশ করেছিল, আজ ঠিক তেমন করে সে বাহির হইয়া যাইবে। তবে এতটা আশ্চর্য হবার কি বা আছে আমার? সে তো অন্যের স্ত্রী। আশ্চর্য? মৃতের প্রেমে পড়ে গেলাম নাকি? অবশেষে এতক্ষণে সুবোধ আসিল। আলতা, সিঁদুর, পুষ্পগন্ধ কিছুই ত্রুটি রইল না। আর কিছুক্ষণের মধ্যেই অনাদিবাবুর রূপসী স্ত্রী রাজেন্দ্রাণীর মতো সাজিয়া কলিকাতা রাস্তার উপর দিয়ে চলিয়া গেল। এরপর অনাদিবাবু আসিলেন দিন তিনেক পরে। অফিসের ঠিকানা জোগাড় করিয়া নারায়ণবাবু তাকে খবর পাঠিয়া দিয়াছিল। লোকটা অত্যন্ত যে মুশরাইয়া পড়িবেন এতে কোনো সন্দেহ ছিল না। শুধু তো শোক নয়, হঠাৎ করে তার গৃহিণী অত্যাচারী হোক বা যেমন করেই হোক মারা গেল কিভাবে। সকালবেলা ভদ্রলোকের সঙ্গে দেখা করিতে মন হইল না। ভাবলাম রাত্রিবেলায় যাইব। মাতৃহীন শিশু দুটি আমাদের বাড়িতেই ছিল দুদিন। মাকে বলিয়া গেলাম, শোনো মা, অনাদিবাবু চাহিবার আগে পাঠাইবার কোনো কাজ নাই এদেরকে। ভাববেন একটা বেলার জন্য। কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি আসিয়া যা শুনিলাম, শুধুই অদ্ভুত নয়, ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবার পক্ষে যথেষ্ট। সকালবেলা আমি বাহির হওয়ার সঙ্গে সঙ্গেই অনাদিবাবু নাকি প্রায় ধুলা পাই আসিয়া আমাদের উদ্দেশ্যে যাচ্ছে তাই করিয়া শিশুদের লইয়া গিয়াছেন। তার সাথে দেখা করিতে যাইবার আর প্রবৃত্ত হইল না আমার। কিন্তু কিছুক্ষণ পর তিনি নিজেই আসিলেন। ভাবলাম বোধ করি সেদিনকার রাত্রের খরচটা শোধ করিতে আসিয়াছেন। কিন্তু হঠাৎই গম্ভীর প্রশ্ন কানে আসিল, আমার স্ত্রীর সঙ্গে মশাইয়ের কতদিনের আলাপ ছিল? প্রশ্নের ভঙ্গি যতটা অরুচিকর ততটাই বিরক্তকর। উল্টে তাকে আমি প্রশ্ন করিলাম, আলাপ ছিল? এর সন্দেহের মানে? অবশ্যই মানে আছে। আমি তো আর দুগ্ধপোষ্য শিশু নই যে সাদা কথাটাও বুঝবো না। আলাপ না থাকলে অত দরদ কিসের মশাই? আমি তাকে তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিলাম, মরে গেলে পড়িয়ে আসাটা যদি দরদের লক্ষণ হয়, সে দরদ একদিন আপনার ওপরও দেখাবো বই কি। তখনই অনাদিবাবু বাঘের মতো গর্জন করিয়া উঠিলেন, মরণ ডাকা হচ্ছে আমার, কিন্তু আর লাভ কি? পাখি তো খাঁচা ভেঙে হাওয়া হয়ে গেছে, আর কিসের এত দরদ? শুধু কি আর মরে গেলে পুড়িয়ে আসা? বলি, আমার বাড়ি চড়া হয়ে আমার পরিবারকে ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে যাবার কি দরকার শুনি? আমার বাস্ক ভেঙে চিলির কাপড় বার করা হয়েছে আবার? কেশর জন্য এসব সর্দারি করতে কে বলেছে আপনাকে? বলেছিল আমার বিবেক। নিজে তো গিয়েছিলেন পশ্চিমের হাওয়া খেতে, গিনিকে ফেলে রেখে দিয়ে। আপনার দরকার কৃতজ্ঞতার, আর এখানে এসে আপনি কৈফিয়ত চাইছেন। কি কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা কিসের শুনি? আমার পরিবার আমার ঘরে মরে পচুক, যা হোক, তাতে আপনার কি? আইনি বলে কি কিছু নেই নাকি? পরস্ত্রীর গায়ে হাত ঠেকাতে লজ্জা করে না আপনার? খুব তো নিজেকে শিক্ষিত বলেন। অন্যের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে যা খুশি করার জন্য আইনি কি করতে পারে তা আপনার জানা আছে? আমি তখনই স্তম্ভিত হইয়া উত্তর দিলাম, সেই বেআইনি কাজটুকুর জন্য যে আপনাকে আইনের পেছে পড়তে হলো না, সে খোঁজ রাখেন? এতক্ষণে ঘানি টানতে হতো আপনাকে। ডাক্তারটি নেহাত নারায়ণবাবুর পরিচিত বলেই এ যাত্রা বেঁচে গেছেন, তা জানেন আপনি? হ্যাঁ,
ঘানি অমনি রাস্তায় পড়ে আছে যে আগেকারটা গলায় দড়ি দিয়ে বললে। যাক সেসব কথা, কিন্তু আপনি বলুন দেখি এবার, কোন সাহসে 200 টাকার শাড়ি আপনি নষ্ট করে এলেন? সোজা দাম নাকি ওইসব শাড়ির আজকাল? তাছাড়া দামই হোক না কেন, আপনি তো আর লাল বেনারসি পরে ঘুরে বেড়াতেন না। যার শাড়ি তাকিয়ে দিয়েছি। এই, খবরদার, খবরদার বলছি মশাই, আমার পরিবারের নাম মুখে আনলে না ভালো হবে না। যার জিনিস, যার জিনিস মানে মেয়ে মানুষের আবার জিনিস কিসের? বিয়ের সময় কন্যা যা পায় সবই তো স্বামীর। বলি কি, আসছে বাড়িরটাকে ওইটা দিয়ে কি গায়ে হলুদের তত্ত্ব সারাচ্ছে তুমি? আজ 2 মাস কেটে গেছে, ঘটনাটা আগে দিনের মতোই ছবির মতো চোখে ভেসে উঠল আমার। আজ আবার একখানা লাল বেনারসি দেখিয়া এত বেশি মনে পড়িয়া গেল। এই মাত্র লাল শাড়ি আঁচলে গাঁটছড়া বাঁধিয়া অনাদিবাবু পেছন পেছন তার তৃতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকলেন। এই লাল শাড়িখানা হয়তো অপচয়ের হাত থেকে রক্ষা পাইবে। তবে এবারেও কি আগের বারের মতো উপস্থিত থাকবেন নাকি অনাদিবাবু? এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।